আজকের পড়া বুঝতে গেলে পুরোনো দিনে মানে প্রথম দিকে 12-এর আমরা একটা ছোট্ট কনসেপ্ট শিখেছিলাম, যেটা কিনা তড়িৎ দ্বিমেরু, সেটা কাজে লাগবে। ওটা একবার আমি বুঝিয়ে দিই যে কি শিখেছিলাম। যখন মাইনাস চার্জ এবং আরো একটা চার্জ প্লাস, একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ, দুটো সমান মানের কিন্তু বিপরীত, একটা যদি মাইনাস হয় অন্যটা প্লাস, খুবই কাছাকাছি দূরত্ব থাকে, তবে এই যে সিস্টেম বা সংস্থা তৈরি করে তাকেই বলা হয় তড়িৎ দ্বিমেরু। যদি আমি বলি যে একজন মানুষের কি থাকে, মানুষের মাথা থাকে, চোখ থাকে, কান থাকে, অনেক কিছু থাকে, সেরকম তড়িৎ দ্বিমেরুর যা থাকে সেটা হলো দ্বিমেরু ভ্রামক। তো এই দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর, তো যেহেতু এটা ভেক্টর তাই এর মানও থাকবে আর দিকও থাকবে। তো এই ভেক্টরটার মান হয় যে কোনো একটা আধান ইন্টু এদের মাঝের দূরত্ব, কিন্তু এই দূরত্বের মাথায় ভেক্টর থাকে। আর এই আর যে ভেক্টরটা হয় এর দিক হয় মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো পি এর দিক কেমন? পি এর দিক হলো মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। শুধু এই পয়েন্টটা মনে রাখলে আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো সব বুঝতে পারবো। মাইনাস আধান থেকে সবসময় প্লাস আধানের দিকে হয়। এটার মতোই দেখতে একটা জিনিস হলো দণ্ডচুম্বক। দণ্ডচুম্বকের দুটো মেরু থাকে, একটা উত্তর আর একটা দক্ষিণ। মনে রাখার জন্য আমি এরকম শিখিয়েছিলাম যে উত্তর আমরা আগে বলি পরে দক্ষিণ বলি, ওইরকম প্লাস আধান যোগ আমরা আগে শিখেছিলাম পরে বিয়োগ। তো প্লাস আধান উত্তর মেরুর মতো আচরণ করে আর মাইনাস আধান দক্ষিণ মেরুর মতো। উল্টো কথাটাও ঠিক, যে উত্তর মেরু প্লাস আধানের মতো আচরণ করে আর দক্ষিণ মেরু মাইনাস আধানের মতো আচরণ করে। তো এটাই যেহেতু মাইনাস আধানকে আগে লিখেছি, তো মাইনাসের মতো আচরণ করে কে? দক্ষিণ মেরু, তাই এখানে লিখলাম দক্ষিণ মেরু, আর এখানে থাকলো উত্তর মেরু। তো এটার যেমন দ্বিমেরু ভ্রামক থাকে, ওই রকমই একটা দণ্ডচুম্বকের থাকে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তো এই চৌম্বক দ্বিমেরু ভ্রামককে, এটা যেমন পি দিয়ে লিখে নিয়েছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তো চৌম্বক দ্বিমেরু ভ্রামককে আমরা পি এম দিয়ে লিখছি। তো এটার মান হয় যে কোনো একটা মেরুর শক্তি, যাকে ছোট হাতের এম দিয়ে লিখি, ইন্টু এদের মাঝের দূরত্ব। এইটা হতো এম ইন্টু আর, যেখানে আর একটা ভেক্টর, আর এই ভেক্টরটার দিক কেমন হবে? আগে যেমন মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে হতো, মাইনাস তো দক্ষিণ মেরুর মতো আচরণ করে, তাই এখানে দিক হবে এস মেরু থেকে। এই পি এম ভেক্টর মানে চৌম্বক দ্বিমেরু ভেক্টরের দিক হলো এস মেরু থেকে এন মেরুর দিকে। এবার আমরা যা শিখব সেটা হচ্ছে যে যদি আমরা একটা তার নিই আর তারটাকে বৃত্তাকারে বাঁকাই, তো বৃত্তাকারে তারকে বাঁকালে এর ভেতরে আমরা দুভাবেই কারেন্ট পাঠাতে পারি, হয় ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে কারেন্টে যায়, এদিকে দেখো ঘড়ি ঘোরে, আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এছাড়া তার কোনোভাবে কারেন্ট যেতে পারে না। তো যখন ঘড়ির কাঁটার দিকে কারেন্ট যায়, যে কোনো তার দিয়ে কারেন্টে গেলেই সেই তারটার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, মানে এটা চুম্বকের মতো আচরণ করতে শুরু করে। তো এখানে যেহেতু তার দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিকে যে মেরুটা তৈরি হবে সেটা কোন মেরু হবে, তার জন্য একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হলো এরকম, যেহেতু এটা এই দিকে যাচ্ছে, তো তুমি যদি এখানে দেখো এস লেখো, এস এর মাথাটাকে এরকম করে দাও, এস এর মাথা যেদিকে কারেন্ট, মানে কারেন্ট এদিকে, এস এর মাথা এদিকে ম্যাচ করে যাচ্ছে, তাই এখানে এস মেরু হবে। আর এটার বেলা যদি দেখো এস লিখি, তাহলে এস এর মাথা তো এইদিকে আছে কিন্তু কারেন্ট যাচ্ছে উল্টো দিকে, তার জন্য এখানে এস তৈরি হবে না। এখানে যা তৈরি হবে সেটা হলো এরকম, এনটাকে এই দিকটা বাঁকিয়ে লেখা হয়। তো দেখো এবার এন এর সঙ্গে এটা ম্যাচ করে গেছে, তাই ঘড়ির কাঁটার উল্টো দিকে কারেন্ট গেলে ওই দিকে তৈরি হবে এন মেরু, আর ঘড়ির কাঁটার দিকে কারেন্ট গেলে সেদিকে তৈরি হবে এস মেরু। তো যদি আমরা এবার একটা এরকম লুপ নিই আর লুপে এইভাবে কারেন্ট পাঠাই, তো দেখো এখানে কারেন্ট যাচ্ছে ঘড়ির কাঁটার যেদিক থেকে দেখা হয়, তো কারেন্ট যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাই এই দিকটাই তৈরি হবে এন মেরু আর এর উল্টো দিকটাই তৈরি হবে এস মেরু।
তার কারণ এই লুপটায় যদি আমরা এই দিক থেকে দেখি যে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এদিক থেকে যখন দেখবো, আমি তো পুরোপুরি ঘুরে গেলাম, তাই এদিক থেকে দেখবো ক্লকওয়াইজ। যেমন এখন আমি যদি এইভাবে থাকি, তো আমার এই দিকে ডান দিকে আছে এই লেখাগুলো আর বাম দিকে আছে এই লেখাগুলো। কিন্তু যদি আমি এখন ঘুরে যাই এরকম ভাবে, যেটা আমার ডান দিকে ছিল এখন ওটা আমার বাম দিকে হয়ে গেছে একই রকম। যখন কিনা এই দিক থেকে যদি দেখি যে এই লুপটাই মানে বৃত্তাকার পরিবাহীটায় কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এই দিক থেকে দেখলে ওটা ক্লকওয়াইজ মনে হবে। এই দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজে কারেন্ট গেলে তৈরি হয় এন মেরু, তাই এইদিকে থাকবে এন মেরু। আর এইদিকে ক্লকওয়াইজে যাচ্ছে তাই এইদিকে থাকবে এস মেরু। তো এক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান, যখন একটা তার দিয়ে কারেন্ট যাবে তখন চৌম্বক ভ্রামকের মান কারেন্ট দিয়েই লেখা হয়েছে। তো ফর্মুলাটা হলো এরকম, এটাতে যাওয়া কারেন্ট ইন্টু এই লুপটার ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে লিখি, এ ফর এরিয়া। তাই আজকের জন্য অঙ্ক করার জন্য এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, যে একটা বৃত্তাকার লুপের মানে বৃত্তাকার পরিবাহী তার যার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তার চৌম্বক ভ্রামকের মান হয় এই বৃত্তাকার লুপে যাওয়া কারেন্ট ইন্টু এর ক্ষেত্রফল, এই লুপটারই ক্ষেত্রফল। আর এর দিক কেমন হবে, দিক দেখো এইদিকে এস মেরু আছে আর এইদিকে এন মেরু তৈরি হয়েছে, তাই এর দিকটা হবে এস থেকে এন এর দিকে, মানে এই দিক বরাবর পি এম এর দিক হবে। অঙ্ক করার ক্ষেত্রে দিক খুব একটা প্রয়োজন নেই, কিন্তু এর পরে যখন আরো থিওরির আসবে তো সেই থিওরিগুলো বুঝতে এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এটা শিখে নিলাম। তো আজকের ফর্মুলা এটা, যেটা দিয়ে সব আমরা অঙ্ক করব। তো ফর্মুলাটা হলো পিএম সমান আই ইন্টু এ। আই মানে কারেন্ট আর এ মানে ক্ষেত্রফল। এই ফর্মুলা দিয়ে আজকে প্রথম যে অঙ্কটা আছে, দেখো অঙ্কটা কি। প্রথম অঙ্কটা এরকম টাইপের, যে একটা বৃত্তাকার লুপ আছে, বৃত্তাকার লুপটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 7 সেন্টিমিটার, আর এটা দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার মান 1 অ্যাম্পিয়ার। তোমাকে বের করতে বলেছে যে এই বৃত্তাকার লুপে যাওয়া কারেন্টের জন্য চৌম্বক ভ্রামক কত হবে। তো আমরা এক্ষুনি কি ফর্মুলা শিখলাম, চৌম্বক ভ্রামক পি এম সমান হয় কারেন্ট ইন্টু ক্ষেত্রফল। কারেন্টের মান দেওয়া আছে 1 আর ব্যাসার্ধের মান দেওয়া আছে 7। যেহেতু এটা একটা বৃত্ত তাই এর ক্ষেত্রফলটা আগে বের করে নিই, পাই আর স্কোয়ার হবে এর ক্ষেত্রফল। এখানে আমরা লিখবো আই ইন্টু পাই আর স্কোয়ার। আই এর মান দেখো 1, তো 1 লিখে দিলাম। পাই মানে পাই থাকলো, ক্যালকুলেটর আছে আমাদের কাছে। আর আর মানে দেওয়া আছে 7 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করে, এটা এসআই পদ্ধতিতে, কিন্তু এটা তো সিজিএসে, তাই এটাকে চেঞ্জ করে নিতে হবে। তো 7/100 মিটার হয়ে গেল। এই পুরোটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তাহলে যা উত্তর পাবে সেটা হলো 0.015। আর এর একক কি হবে, কারেন্টের একক হয় অ্যাম্পিয়ার, গুণ ক্ষেত্রফলের একক হয় মিটার স্কোয়ার। তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার এটা হলো এর একক। তো প্রথম অঙ্ক খুব সোজা, শুধু মানগুলো নিয়ে ফর্মুলায় বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু একক অবশ্যই খেয়াল রাখবে, তাই অঙ্ক করার সময় কখনো ডাইরেক্ট ফর্মুলায় না বসি, এইভাবে করলে বেশি ভালো, কারণ চোখে পড়ে। যাই হোক, এই অঙ্কটা হলো, এবার আমরা পরের অঙ্ক করব। দেখো 2 নম্বর অঙ্ক কি আছে। 2 নম্বর অঙ্কে বলা আছে যে দুটো বৃত্তাকার লুপ নেওয়া হয়েছে। তো দুটো বৃত্তাকার লুপের ব্যাসার্ধের মান দেওয়া আছে 1:2। তো দুটো বৃত্তাকার লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, এদের ব্যাসার্ধের মান, এটার ব্যাসার্ধ যদি R1 ধরি, এটার ব্যাসার্ধ ধরলাম R2। তো কোশ্চেন অনুযায়ী R1/R2 সমান 1:2। R1/R2 সমান 1:2। আরো কথা বলা আছে যে এদের চৌম্বক ভ্রামকের মান সমান। এটা চৌম্বক ভ্রামক, তাহলে যা লিখবো, যদি পিএম লিখি এটারও চৌম্বক ভ্রামক পিএমই লিখতে পারবো। আর বের করতে বলেছে এদের কারেন্ট, এদের মধ্যে দিয়ে যাওয়া কারেন্টের অনুপাত কত হবে। তো দেখো প্রথমটা ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, পিএম সমান কারেন্ট, তো I1 দিলাম কারেন্ট, জানি না কারেন্ট আলাদা আলাদাই হবে, ইন্টু এটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে A1। তো ফর্মুলা হবে I1 ইন্টু পাই R1 স্কোয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে
এটা হলো প্রথম 1 নাম্বার ইকুয়েশন। দ্বিতীয়টার ক্ষেত্রে PM সমান I2 ইন্টু A2। A2 মানে হবে পাই R2 স্কোয়ার। এটা আমাদের 2 নাম্বার। প্রশ্নে বলা আছে যে এটারও চৌম্বক ভ্রামক যা, এটারও চৌম্বক ভ্রামক তাই, তাই এটার জন্য PM লিখলাম, এটার জন্য PM লিখেছি। যদি চৌম্বক ভ্রামক আলাদা হতো তাহলে এখানে লিখতে হতো PM1, এটার PM2, কিন্তু যেহেতু একই বলেছে তাই দুই জায়গায় একই লিখে নিলাম। এবার 1 আর 2 থেকে কি বলা যাচ্ছে, এটারও বাম দিক সমান, এটারও বাম দিক সমান, তো 1 ও 2 থেকে পাই। দেখো কি পাচ্ছি, I1 ইন্টু পাই, যেহেতু বাম দিক সমান তাই ডান দিক সমান করছি, এটা সমান হবে I2 পাই R2 স্কোয়ার। তো দুই দিক থেকে পাই আর পাই কেটে গেল। বের করতে বলেছে I1 আর I2 এর অনুপাত, তাহলে I1 তো আছেই, I2 কে এইদিকে নিয়ে এলাম, সমান হবে R2 স্কোয়ার বাই এটা এইদিকে গেলে R1 স্কোয়ার। প্রশ্নে বলা ছিল R1 বাই R2 1/2, কিন্তু এখানে ঘুরে গেছে R2 বাই R1, তাহলে R2 বাই R1 কত হবে, উল্টোটা, R2 বাই R1 সমান হবে 2/1, তাহলে 2/1 এর স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি I1 বাই I2, 2 এর স্কোয়ার 4, তাহলে I1 ইস্টু I2 সমান পাওয়া গেল 4:1। এবার তবে আমরা 3 নম্বর অঙ্ক করছি। তিন নম্বর অঙ্কটা এরকম যে একটা তার আছে, তারটা প্রথমে সোজা ছিল, এই সোজা তারটাকে বাঁকিয়ে বৃত্ত করেছে, আর তারটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আগেও আই কারেন্ট যাচ্ছিল, এখনো আই কারেন্ট যাচ্ছে, তো আই কারেন্ট যাচ্ছে, আর তারটার দৈর্ঘ্য কিন্তু এল, এটা প্রশ্নে বলে দেওয়া আছে, আর আই কারেন্ট যাচ্ছে, এটাও প্রশ্নে বলে দেওয়া আছে। চৌম্বক ভ্রামক কত হয়, চৌম্বক ভ্রামক এই জায়গাটার বের করতে পারেনি, চৌম্বক ভ্রামক বের করতে বলেছে এই জায়গাটা। তো এইখানকার চৌম্বক ভ্রামক মানে এখন চৌম্বক ভ্রামকের তো সূত্র হয় PM সমান কারেন্ট ইন্টু ক্ষেত্রফল। তো কারেন্ট মানে তো আই বলাই আছে, কিন্তু ক্ষেত্রফল বের করতে গেলে এটার ব্যাসার্ধ আমাদেরকে ধরতে হবে। তা লিখবে যে ধরি বৃত্তাকার তারটির ব্যাসার্ধ সমান R। তো ব্যাসার্ধ R ধরলাম, তো ক্ষেত্রফল হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই R স্কোয়ার হয়, কিন্তু আর এর মান তো আমরা জানি না, আর আমরা ধরলাম, তো আর এর মান কিভাবে বের করব, সেই জন্য আমাদের যা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে জ্যামিতির বুদ্ধি। জ্যামিতির বুদ্ধি, জ্যামিতি না, পরিমিতির বুদ্ধি, যাই হোক, পরিমিতির বুদ্ধি কাজে লাগাতে হবে। বুদ্ধিটা কি, যে এইখান থেকে এত দূর, এই তারটা তো দৈর্ঘ্য এল ছিল, এল মানে যাই ধরো 50 যদি ধরি, তো তারটাকে যদি বাঁকিয়ে দিই তাহলে সেই 50-এরই থাকবে, তো 50 তো না, এখানে এল, তো এল এর ছিল মানে এখনো এল থাকবে। আর এখান থেকে এত দূর এক পাক ঘোরা মানে পরিধি, তো পরিধি সমান কি হয় 2πr, তো 2πr সমান এল লিখতে পারি, তাহলে আর সমান হবে L/2π। এখানে I ইন্টু পাই, আর আর এর জায়গায় লিখে দিব L/2π। L স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তাহলে একটা পাই আর একটা পাই কেটে গেল, মানে যা পাওয়া গেল সেটা হচ্ছে L স্কোয়ার I বাই 4π। এটাই হচ্ছে এই বৃত্তাকার তড়িৎবাহী লুপটির চৌম্বক ভ্রামকের মান। যখনই কারেন্ট বলে দিবে, কারেন্ট যদি কোনো তারে বলে দেয় তাহলে আমরা সবসময় এই ফর্মুলাটাই ব্যবহার করব, আর কারেন্ট যদি না বলে দেওয়া থাকে তাহলে এর আগে যে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম PM সমান QM ইন্টু এদের মাঝের দূরত্ব R,
বা এটাকে আমরা এইভাবেও লিখতাম এম সমান এম ইন্টু আর, এই ফর্মুলাটা ব্যবহার করব যখন বলে দেওয়া থাকবে যে একটা তার চুম্বকিত, তারটাকে বাঁকানো হয়েছে, কিন্তু কারেন্টের কথা বলা নেই। কারেন্ট যখনই বলে দিবে তখন এই ফর্মুলাটা, আর কারেন্ট যখন বলবে না তখন এই ফর্মুলাটা, যেটা দিয়ে আমরা আগের যে ভিডিও সেটাতে অঙ্ক করেছিলাম। যাই হোক, মুছে দিচ্ছি এবার। তাহলে এই অঙ্কটা করতে গিয়ে যা আমরা শিখলাম, এখানে কারেন্ট সরাসরি বলে দেওয়া ছিল, কিন্তু ক্ষেত্রফলটা সহজভাবে বলে দেয়নি। ক্ষেত্রফলটার জন্য এরকম বুদ্ধি লাগিয়ে পুরোটা করতে হলো। একদম প্রথম অঙ্কে কারেন্টও সহজেই বলেছিল, আর এর মানও সোজাভাবেই বলে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে অঙ্কগুলোতে এই দুটোর মানকে একটু সহজভাবে না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলা থাকছে। যেমন এই অঙ্কটা সব থেকে একটু আলাদা ধরনের। এই অঙ্কে বলা আছে যে একটা হাইড্রোজেন পরমাণুর কি হয়, এরকম হাইড্রোজেন পরমাণু। তো এখানে কক্ষপথে ঘোরে কে? ইলেকট্রন। তো ইলেকট্রনটা ঘোরার জন্য আসলে এই কক্ষপথে যেহেতু ইলেকট্রন ঘুরছে, তো কারেন্ট কাকে বলে? কারেন্ট মানে হচ্ছে একক সময় যে পরিমাণ আধান যায়। তো কারেন্টকে আমরা লিখি কিভাবে? I সমান Q/T। তো এখানেও কারেন্ট যাচ্ছে, তার কারণ এখানে I সমান ইলেকট্রন তো যাচ্ছে, যদি ইলেকট্রন এদিকে ঘোরে, তো ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিককে ধরা হয় কারেন্টের দিক। তো যেহেতু যদি ইলেকট্রন এদিকে ঘুরে, তাহলে এই দিকে যাবে কারেন্ট। তাহলে দেখতে হবে যে এই ইলেকট্রনটা যেটা গেল সেটা কত সময় যাবে। সেটা যাবে আসলে যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরছে, তাই এক পাক ঘুরবে। যদি হাইড্রোজেন পরমাণুর কথা ভাবি, তো হাইড্রোজেনের পরমাণুতে একটা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন এখান থেকে শুরু করে এক পাক কখন ঘুরবে? যখন ও পর্যায়কাল, এখান থেকে এক পাক ঘুরতে যে সময়টা লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে একটা পর্যায়কাল পরে ও যেন এখান থেকে শুরু করলে এখানেই ফিরে আসবে। পর্যায়কাল আরো একবার বলে দিচ্ছি। এটা ধরে নাও তোমার বাড়ি, এটা তোমার স্কুল। তো বাড়ি থেকে স্কুল গিয়ে আবার স্কুল থেকে বাড়ি ফিরে আসতে যদি তোমার 8 ঘন্টা সময় লাগে, তাহলে এটাই হবে তোমার পর্যায়কাল। একই রকম ইলেকট্রনটা এখান থেকে চলতে শুরু করলো, দিয়ে এইখানতে আসতে যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে এটাই হচ্ছে ওর পর্যায়কাল। এক্ষেত্রে কারেন্ট সমান কি হতো? আধান মানে তো ইলেকট্রনের আধান বাই 5 সেকেন্ড হতো। সেটা তো 5 হবে, তার কোনো মানে নাই। তো আমরা এই পর্যায়কালটাকে লিখি ক্যাপিটাল টি দিয়ে। 5-এর বদলে এটা 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ডও। তো ইন জেনারেল এটা আমরা টি লিখলাম। তো এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা আমরা বুঝে গেলাম যে কোনো পরমাণুর ভেতরে তাহলে ইলেকট্রন যখন ঘোরে কক্ষপথে, তো ইলেকট্রন ঘোরা মানে কারেন্ট যায়। আর কারেন্ট যায় মানে সেটা কিসের মতো আচরণ করতে শুরু করবে? একটা তার, তড়িৎবাহী বৃত্তাকার তারের মতো। তড়িৎবাহী বৃত্তাকার তারে যখন কারেন্ট যায়, তো এর যেমন চৌম্বক ভ্রামক থাকে, চৌম্বক ভ্রামকের মান হয় I/A, একই রকম এরও তাহলে চৌম্বক ভ্রামক থাকবে। হাইড্রোজেন পরমাণু ভেতরে যখন ইলেকট্রন বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তারও চৌম্বক ভ্রামক থাকে। এই চৌম্বক ভ্রামক এর ফর্মুলাতে একটাই, Tm সমান I/A। এবার দেখতে হবে যে এই প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে। কারেন্ট I এর মান দেওয়া নেই, যে I তো বলেনি, তাহলে I এর মান কষ্ট করে বের করতে হবে। একই রকম ক্ষেত্রফল A এর মানও বলা নেই, তো A এর মান কিভাবে বের করব? প্রশ্নে বলা আছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের মান R, এটা ওরা বলেই দিয়েছে। ক্ষেত্রফলের মান কত হবে? দেখো, ক্ষেত্রফল A এর মান আমরা পাই R² লিখে দিতে পারি। কিন্তু এই I এর মানটাই বের করা এখানে চ্যালেঞ্জের বিষয়। I এর মান কিভাবে বের করব? I সমান, তাহলে A এর মান তো বের করে নিলাম, এবার আমরা বের করতে চাই I এর মান। I সমান হবে E/T। যেখানে টিটা পর্যায়কাল, কিন্তু এই পর্যায়কাল তো কোশ্চেনে বলা নেই। কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে যে পরমাণুটা ভেতরে ইলেকট্রনটি ভি বেগ নিয়ে চলছে। তো ভি বেগ নিয়ে যদি চলে, তো সেই বেগ থেকে আমরা পর্যায়কাল যেহেতু বলা নেই, তাই পর্যায়কালকে তাড়িয়ে দিতে হবে। তো পর্যায়কালকে তাড়ানোর জন্য বেগের আমরা সাহায্য নেব। কিভাবে? দেখো, আমরা জানি বেগ সমান হয়, মানে যদি ভেক্টর স্কেলার গল্পটা ভুলে যায়, তো বেগ সমান আমরা লিখতে পারি দূরত্ব বাই সময় হয়। তো এখান থেকে শুরু করে এক পাক ঘুরতে যে সময়টা লাগে, সেই সময়টার মান কত? সময়টার মান T। আর দূরত্ব এখান থেকে এত দূর এলে কত দূরত্ব কভার করে? যেহেতু ব্যাসার্ধ R, তাহলে পুরো 2πr কভার করছে। এবার R এর মান তো কোশ্চেনে বলে দেওয়াই আছে, আর বেগের মানও বলে দেওয়া আছে, যে টিটাকে এইদিকে নিয়ে চলে আসে। তো T সমান 2πr/v হলো।
তো টি যেটা বলা ছিল না সেটাকে আমরা 2 পাই আর আর ভি, এখানে চারটে জিনিসই আমরা জানি, জানা জিনিস দিয়ে লিখে দিলাম। তাহলে ই বাই 2 পাই আর বাই ভি হবে। আর এটা যদি ঘুরে যায় তাহলে এটা হবে ই, আর এটা উপরে গিয়ে ভি বাই 2 পাই আর। এখন তাহলে কারেন্টের মান আমরা লিখতে পারি। কারেন্ট আই সমান হচ্ছে ই ভি বাই 2 পাই আর ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার ছিলই, তাহলে পাই আর পাই কেটে যাচ্ছে, আর একটা আর কাটলো, তাহলে উত্তর পাওয়া গেল ই ভি আর বাই 2। এটাকে এরকম স্টাইলেও লেখে হাফ ই ভি আর। এটাই হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভেতরে একটি ইলেকট্রন যদি বৃত্তাকার কক্ষপথে ঘোরে তবে তার চৌম্বক ভ্রামকের মান। এখানে দিক একটা কিছু থাকবে, কিন্তু দিক প্রশ্নে এই অঙ্ক করার সময় কোনো দরকার নেই, যখন থিওরি করবো তখন দিকটা বুঝবো। এখন শুধু চৌম্বক ভ্রামকের মান বের করলাম আমরা। আজকে অঙ্ক এত দূরই থাক। এই অঙ্কটা ব্যাপক ইম্পর্টেন্ট, আর আগের যে 3টে অঙ্ক করলাম ওগুলো বেশ মোটামুটি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা খুব দেয়। আজকের ভিডিওতে এতটাই, তবে থ্যাংক ইউ।